আলোচনায় ছিলাম নির্বাচনের নানা খুঁটিনাটি অনিয়ম বিষয়ে। আমরা এখন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে থেকে জানতে চাইব যে এই বিষয়গুলো আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে দুটি পক্ষের নির্বাচন হচ্ছে সাধারণ মানুষের কাছে। তিনি আসলে বিষয়গুলো অনেকটা খোলাসা করেছে, কিছুটা উজ্জ্বল রেখেছে। আসলে এই নির্বাচনে আসলে পক্ষ বিপক্ষ বলতে আসলে কি সামনে এসেছে? না, পক্ষ বিপক্ষ দুটো স্পষ্ট। আমি এনসিপি সম্পর্কে কথা বলতে গেলে আমার বিব্রত হই, কারণ এরা সবাই এত ক্লোজ, মানে ওদের শীর্ষ নেতা থেকে শুরু করে এই ছেলেগুলো, খুব বিব্রত হই। বাট আমি খুব আশাহত, শুধু এতটুকু কথাই বলবো। একটু আগে আলাউদ্দিনকে আমি বলছিলাম, কথাটা বলতাম না বলি, সেটা হচ্ছে যখন আমি দেখি যে আমার স্বপ্নপুরী বাংলাদেশ রূপান্তরের 2.0 বোধহয় করো না তোমরা, তার হাতে শফিকুর রহমান শাপলা করে তুলে দেয়, এটা আমাকে খুব কষ্ট দেয়। আমি মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে আমার অবস্থান জামাতের বিষয়ে একদম ফুল স্টপ। এটা যুদ্ধাপরাধী দল, এটা নিয়ে কোনো ডিবেট আমি যেতে চাই না। কিন্তু যখন ওদের হাতে শাপলা করে তুলে দেয় আমি কষ্ট পাই, এখানে আমার দুঃখটা আর কি। এবং যে কথাটা আলাউদ্দিন বলতেছিল, আই এম সো ইমপ্রেসড, এনচ্যান্টেড বাই হিজ ডেলিভারি। একটা কাজ শুধু করতে হবে, যে সেন্টার মিডে আসার জন্য ইসলাম নামটা বাদ দিতে হবে। ওইখানেই আমার আর্গুমেন্টটা। জামাত যদি বলে বাংলাদেশ জামাত, আই টোটালি অ্যাপ্রিসিয়েট, কিন্তু ইসলাম আমাদের সবার ধর্ম, একদম শুধু বাংলাদেশ না, পুরো মুসলিম বিশ্বের ধর্ম। সেটা থেকে ডিবেট করার কোনো স্কোপ নেই। আমি কতটুকু মানবো না ধর্মের বিষয়টা আমার, কিন্তু আমি আগেই বলেছি আমি রিলিজিয়াস স্কলার না, বাট ইসলাম শব্দ রেখে এগুলো করলে ইসলামের অনেক বড় ক্ষতি হচ্ছে। এবং সেক্ষেত্রে আমি এটা খুবই ভালো একটা স্টেটমেন্ট আলাউদ্দিন দিয়েছে, যে জামাত যদি এই রূপান্তর প্রক্রিয়ায় তাদের দলের নামটি পরিবর্তন করে ইসলামটা না রাখে, তাহলে কিন্তু ডেফিনেটলি দে আর ওয়েলকাম। এবং জানি না সেদিকে জামাত যাবে কিনা। তার একটা ছোট্ট উদাহরণ, সাকসেসের স্টোরি কিন্তু আছে, সেটা হচ্ছে ডাকসু সহ ছাত্র যে ভোটগুলো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে তারা কিন্তু ইসলামী ছাত্র শিবিরটা কথাটা ব্যবহার করেনি এবং সফল হয়েছে। তার মানে হচ্ছে যে জামাতের যে ফোর্সটা রেজিমেন্টেড, তারা যদি ইসলাম শব্দটা বাদ দিয়ে মানুষের সামনে দাঁড়ায়, তাহলে কিন্তু ফলাফল ভালো আসতে পারে। এবং এটা যেটা হয়তোবা একটা প্রচেষ্টা হতে পারে যে এনসিপিকে নিয়ে জোটের হিসাবটাতে আনা, এবং সেটা থেকে আমি খুব সাধুবাদ জানাবো। দ্বিতীয় হচ্ছে যে যেটা আমি বলছিলাম, যে ক্ষমতায় যাওয়ার উন্মত্ততা, সেখানে দুটি জিনিস আপনার অডিয়েন্সকে আমি দেখাতে পারি, দায়িত্ব নিয়েই দেখাচ্ছি। এটা ফেসবুকে আমি এটা পেয়েছি, তুমি দেখেছো কিনা জানি না। জুলাই গণ অভ্যুত্থানের পর ধর্মের ছদ্মবেশে জামাত শিবিরের কুকীর্তি পাওয়ার পরে যেহেতু ফেসবুক ম্যাটেরিয়াল, তা আমি একটু এটা দেখার চেষ্টা করলাম। দেখলাম যে প্রত্যেকটা নিউজে এটা বেসিক্যালি জামাতের গত এই 18 মাস যে কর্মকাণ্ড, সেগুলোর ভিত্তিতে 15টা চ্যাপ্টারাইজেশন করেছে, যার অথবা একটা এডিটেড ভার্সন। এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ঘটনার পত্রিকার নামগুলো দিয়েছে, কোনো ফেসবুকের স্টোরি না। আমি এটা যেহেতু জামাতের ডকুমেন্ট তোমাকে দেবো না, বাট এখানে যেমন চাঁদাবাজির অসংখ্য অভিযোগ আছে, প্রত্যেকটা একদম লিডিং পত্রিকা, প্রথম আলো থেকে শুরু করে ইনকিলাব, প্রত্যেকটা দিয়েছে। আমি আপনাকে বা ওকেও দিতে পারি। সেখানে দেখলাম যে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা প্রায় 31টি রেকর্ড করেছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, মব 15টা চ্যাপ্টারে ভাগ করেছে। তার মানে এই যে বললাম যে উন্মুক্ততা, যে ইসলাম থেকে দূরে সরে গিয়ে রাইটিস্ট যদি হতে চায়, তাহলে এই প্রবলেমটা জামাতের চরিত্রের মধ্যে ঢুকবে। একটা বড় সিদ্ধান্ত নিতে হবে জামাতকে, যে এই জায়গায় যে চলে আসলো তাদের, যে কথাটা আমি বলছি। এবং যেটা আমি বললাম যে আমি শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েই বলছি, যে প্রত্যেকটা জিনিস আমি চেক করে দেখলাম। বেসিক্যালি ক্লিক করলেই দেখা যাচ্ছে ওখানে চলে যাচ্ছে, তার মানে এটা কোনো ফেক কোনো কিছু, যদিও অনলাইন থেকে পেয়েছি। একইভাবে আরেকটা ডকুমেন্ট ফেসবুকেই পেলাম, আজকে পেয়েছি আসলে এটা আমি, এনসিপির চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব, মব সন্ত্রাসের রাজনীতি, এটাকে তুলে ধরেছে। ওই যে বললাম এদের জন্য খুব কষ্ট পাই আমি, এটা বলতে গেলে 9টা চ্যাপ্টারে। আমি বিএনপির সঙ্গে তুলনা যাবো না, আমি তো আগেই বলেছি যে বিএনপি যে রাজনীতি এবং তারা ধোয়া তুলসী পাতা না বহিষ্কার করেছে, আবার ওটাও ঠিক যে একটা রাজনৈতিক সংস্কৃতিতে বহিষ্কার অন্তত কালচারটা চালু করেছে, সেটা নিয়ে নানান কথা বলতে হবে। কিন্তু যখন আমি আমার যে বাচ্চাগুলোকে আমি ভালোবাসি, যাদের নিয়ে আমি গর্ব করি, যেটা আমি বললাম যে ওদের নেতৃত্বে আসলে আন্দোলন করেছিলাম আমরা, যদি একদম হিনোজ, ওদের নামে যখন বই দেখি বা সম্পাদনা প্রায় 207 পেজ, খুব কষ্ট দেয়। এবং এটা কি আবারও বলি, এটাও একই ঘটনা, দেখলাম আরেকজন এডিট করেছে, বাট প্রত্যেকটা, এটা আলাউদ্দিনকে আমি দিতে পারি, প্রত্যেকটাতেই যেমন এখানে বৈষম্যবিরোধী আন্দোলন পরিচয়ে অপরাধ, চাঁদাবাজি, জুলাই ফাউন্ডেশনের বিরুদ্ধে যোদ্ধাদের বিরুদ্ধে এই কি লিখছে, জুলাই যোদ্ধাদের অভিযোগনামা, নাগরিক পার্টির আদর্শ এবং ক্ষমতা, চাঁদাবাজি, নিয়োগ তদবির, একদম প্রত্যেকটা স্পেসিফিক দিয়েছে। সংখ্যা অবশ্যই এটা বিএনপির সঙ্গে তুলনায় হয়তো বা বিএনপির যে
40-50 ইতিহাস এটা কম হবে, কিন্তু যদি ব্যক্তিটা ধরে তাহলে অল্প সময়ে কিন্তু এই অপরাধ প্রবণতা, যতটা না আমি অপরাধের সংখ্যা বলবো তার চেয়ে বেশি বলবো প্রবণতা, এবং মব জাস্টিসের অনেকগুলো ঘটনা ঘটেছে। যেটা দুঃখের বিষয়টা হচ্ছে জামাতের ক্ষেত্রে তো আমি বললাম যে জামাত ইসলামের কাছে এই মডারেশনটা খুব স্বাভাবিকভাবে নিচ্ছি, বিকজ ক্ষমতায় যাওয়ার উন্মত্ততা। এনসিপির ক্ষেত্রে আমি খুব দুঃখ হয় আমার, যেগুলো আমরা দেখতে চাইনি, এবং এটা একটা কম্পাইল ডকুমেন্ট উইথ রেফারেন্স। তৃতীয় আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে যে আমি শুধুমাত্র এই যে রূপান্তরের কথা বললো আমাদের আলাউদ্দিন, ও একটা ভালো ব্যাখ্যাও দিয়েছে, এবং জামাত যে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে, দুটো পপুলার আর একটা উদাহরণ দিই। সেটি হচ্ছে যে যদি ম্যানিফেস্টো জামাতের দেখেন আপনি, তার আগে ওটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় তাদের অর্থনৈতিক সনদ কী হবে একটা 31 পয়েন্ট বা 26 পয়েন্ট একটা ব্যাখ্যা দিয়েছে। সেখানে দেখবেন, এবং ম্যানিফেস্টোতে আছে যে বলছে যে 2040 সালের মধ্যে আমরা $2 ট্রিলিয়ন ইকোনমিতে যাব উইথ 25% গ্রোথ রেট। অর্থনীতির 101 কোর্সও যে পড়ে সে বুঝবে যে 7% গ্রোথে $2 ট্রিলিয়ন ইকোনমি হয় না, এটা 20-25 বছর লাগবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে বিএনপি যেমন বলছে যে আমরা 8% গ্রোথে 2034 সালে গিয়ে $1 ট্রিলিয়ন ইকোনমি হতে চাই। এটা খেয়াল করেন আপনি, বিএনপি বলছে যে অনেকদিন থেকে বিএনপি এটা বলে যে আমরা 34-এর মধ্যে 8% গ্রোথ নিয়ে আমরা 1 ট্রিলিয়নে যেতে চাই। আমি বলছি না বিএনপি 100% সঠিক বলছে, ওখানে এরর বের করা যাবে, কিন্তু এটা একটা ভুল তথ্য। তারপর আরেকটা জিনিস দেখেন, সবগুলো আমার মনে নাই, যে বলছে যে স্বাস্থ্য খাতে আমরা বাজেট, টোটাল বাজেট অর্থাৎ আমাদের জিডিপির আমরা 15-16% বাজেট তৈরি করি। সেখানে বলছে যে আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষাতে 6 বোধ হয়, আর স্বাস্থ্য খাতে 6 থেকে 8। এখন আপনি জিডিপির 6 থেকে 8%, এখন বাজেটই ইখতিয়ার ভাই জানে, বাজেটই তৈরি যদি হয় 15%, সেখানে যদি 6% শিক্ষায় নিয়ে যান আর 6 থেকে 8% স্বাস্থ্যে নিয়ে যান জিডিপির, তাহলে কিন্তু আপনার তো তাহলে 16-17টা সেক্টর, আর্গুয়েবলি 16টা বা 18টা সেক্টর, সেই সেক্টরে আপনি কি করবেন? তার মানে এখানেও এই হিসাবটা, ওই যে বললাম ক্ষমতায় যেতে চাচ্ছে একটা পপুলিস্ট অ্যাপ্রোচ নেওয়া, যে কোনো মূল্যে ওই মডারেশন বাদ দিয়ে, শরিয়া আইন বাদ দিয়ে একটা ক্ষমতার দিকে ছুটে যাওয়া, এটা একটা জিনিস। আর একটা সবচেয়ে মজার তথ্য হচ্ছে এই যে অর্থনৈতিক ধারণা উপস্থাপন করেছে জামাত, সেখানে আপনার বলছে যে আমরা ট্যাক্স টু জিডিপি আমরা কমিয়ে, ট্যাক্স যে আমাদের এখন রেট সেটাকে কমিয়ে আনবো। আপনি জানেন যে বিশ্বে বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি রেশিও সম্ভবত ওয়ান অফ দ্য লোয়েস্ট, আমরা 8%, আফগানিস্তানেরও পরে আমরা। সেখানে জামাত বললো যে আমরা এটাকে কমিয়ে আস্তে আস্তে 19% ট্যাক্স আনবো। আপনি জেনে থাকেন যে আমাদের ইন্স্যুরেন্স বা ব্যাংকিংয়ে কোনো কোনো ক্ষেত্রে এটা 40%-এরও অধিক ট্যাক্স আমরা নিয়ে থাকি। আর 2 নম্বর হচ্ছে যে ভ্যাটটাকে বললো আমরা 10%-এ কমাবো, আর যেটা হচ্ছে আমাদের অর্থনীতির ব্যাকবোন যদি আমরা বলি, সেটা হচ্ছে এই ভ্যাট এবং এই ট্যাক্সের হিসাবটা। এখন এখানে পপুলিস্ট অ্যাপ্রোচটা কেমন? আপনি একদিকে বলছেন যে আমি কর্মসংস্থান বাড়াবো, মানে আরও একটা তথ্য চমকপ্রদ, সেটা হচ্ছে গ্যাস বিদ্যুতের দাম স্থিতিশীল রাখা। আপনি জানেন এটা কমন সেন্স যে WTOর মেম্বারশিপে আপনার ভর্তুকি দিতে গেলে আপনাকে একটা অন্য পার্টনারের সঙ্গে ব্যালেন্স করতে হয়, ইভেন অন্য পার্টনার আমার কাছে মামলাও করতে পারে। এবং বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হবে আপনার 26-এ, সেই এলডিসি গ্র্যাজুয়েশনের একটা সাস্টেইনেবল ট্রানজিশন স্ট্র্যাটেজি বলি আমরা, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে অর্থনীতির এই মূল যে ফুয়েল, গ্যাস, বিদ্যুৎ, এগুলোকে আপনার কীভাবে আপনি ব্যালেন্স করবেন তার একটা ব্যাখ্যা দিয়েই আপনি সাস্টেইনেবল ট্রানজিশন স্ট্র্যাটেজিটা করছেন। এখন এই যে প্রমিসগুলোর কথা আমি বললাম, আমি আবারও বলি যে বিএনপি যে প্রমিসগুলো করছে সেটা পুরোপুরি পূরণ করতে পারবে আমি বিশ্বাস করি না, কিন্তু এটা একদম এক ধরনের ধোঁকাবাজি হয়েছে, যেটা বাস্তবিক অর্থনীতির যে ধারণা এটার সাথে কোনোভাবে মিলে না। তার মানে যেভাবে এই 18 মাসের চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করছে জামাত, সে একইভাবে একটা অ্যাসপিরেশনাল ডকুমেন্ট কোনো রকম বেসিক ক্যালকুলেশন ছাড়া করে ফেলেছে। এখন আরেকটা আর্গুমেন্ট করে জামাত যে তারা কী করবে, এফিসিয়েন্সি গেইন করবে 40,000 কোটি টাকা। আমি ধরে নিলাম 40,000 কোটি টাকা আপনি করলেন, আপনি বলছেন যে ট্যাক্স নেটটা বাড়াবেন। 50 বছরের এই ট্যাক্স নেটটা এই জায়গায় যায়নি, তা আপনি 15 বছরের মধ্যে কি এটার জালটা 15%-এ নিতে পারবেন? এটা গ্র্যাজুয়াল ইনস্টিটিউশনাল রিফর্মের মাধ্যমে যেতে হবে। তাহলে এফিসিয়েন্সি গেইন থেকেও যদি আপনি কিছু টাকা ইনকাম করেন, তাহলে আপনি যদি এখন ধরে নিলাম যে এখন বোধহয় বাজেট 7,80,000 কোটি টাকার বাজেট, তারপরে তো স্বাস্থ্যতে আপনি দিতে চেয়েছেন জিডিপির 6-8%, শিক্ষাতে 6%, এটা কি সম্ভব? তো যেটা বলার চেষ্টা করছি আমি যে এই জায়গাগুলোতে আরো মুন্সিয়ানার পরিচয় দেওয়া হয়েছিল, কিন্তু যে পার্টিটির ভোট হচ্ছে আলাদা একটুকে বললো 5-6% যে আমাদের ভোট, সেই ভোটটাকে যখন তারা ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় নিতে চায় একটা নির্বাচনের সুযোগ নিয়ে, ওখানেই প্রবলেমটা তৈরি হয়েছে। এবং যে কারণেই সেটা টাকা দিয়ে হোক, সিল বানিয়ে হোক, ব্যালট দিয়ে হোক, ক্ষমতা যেতে হবে। এবং কনক্লুশন হচ্ছে যে জামাত
সেন্টার রাইটে আসুক, জামাত ভালো রাজনীতি করুক, ডেফিনেটলি স্পেস পাবে, তখন এগুলো কথা হবে না। কিন্তু নাম, জামাতের নাম থেকে ইসলাম শব্দটা বাদ দিতে হবে। আলাউদ্দিন মোহাম্মদ, আমি যেটা মনে করি যে খুব আপনি মনোযোগ দিয়ে শুনছিলেন। আমি আমি তো আলাদা সব একমত। না, আমি কিছু জায়গায় পেঁচে পড়ি যে একটা কথা আছে না, যে মানুষ পরাজিত হতে চায় না সাধারণত, কিন্তু তবে সন্তান এবং শিক্ষার্থীর কাছে মানুষ হ্যাপিলি পরাজয় বরণ করতে প্রস্তুত থাকে। সো আমি যেহেতু স্যার ডাকি, তো আমি মাঝে মাঝে আমি হয়তো বা কটু কথা বলতে চেয়েও পারি না, বাট আমি তো ওই জন্য তোমাকে কোনো এনসিপি কে আমি কিছু বলছি না। না, তো যাই হোক, আমার মনে হয় যে এই সৌজন্যবোধটা আমাদের রাজনীতিতে শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে আশা করি। মেইন জায়গাটা হলো যে জামাতের যে ক্যালকুলেশনস, তো আমরা তো আমাদের ইশতেহার দিয়েছি, তো আমাদের যেহেতু ইশতেহার দিয়েছি, আমরা জামাতের ইশতেহার নিয়ে আমি আসলে এখানে কথা না বলি। আর একটা বিষয় হলো যে ডেফিনেটলি আমি জামাতকে ডিফেন্ড করার জন্য এখানে আগের স্টেটমেন্টটা দেই নাই, আমি দিয়েছি মূলত আমাদের যে রাজনীতির ল্যান্ডস্কেপটা পরিবর্তনের একটা অপার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারি। স্বাভাবিকভাবেই এখানে আমাদের ব্যক্তিত্ব সীমাবদ্ধতা আছে। ব্যক্তি কিন্তু আমরা কখনোই, আমরা যতই বলি মৌলিক চিন্তা কম হয়, কারণ আমরা সোসাইটি থেকে ইনগ্রিডিয়েন্টস নেই, আমরা বিভিন্নভাবে প্রভাবিত হই। এই সবগুলো মিলিয়েই কিন্তু আবার আমি ডেলিভার করি, যেটা একই সাথে আপনার অধ্যাপক মামুন স্যারের ক্ষেত্রেও প্রযোজ্য। মূল জায়গাটা হলো যে এইবার অন্তত আমরা ইশতেহার পেয়েছি এবং ইশতেহারগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো যে আমি মনে করি যে এখানে শুধু জামাত না, আসলে এখানে রাজনীতির মূল ধারায় আমাদেরকে যদি সত্যিকার অর্থেই আমরা যেই বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে যেতে চাই, তাহলে আমাদের কিছু জায়গায় আপনার সিমিলারিটিস থাকবে, এবং এই সিমিলারিটিসটাকে কখনোই আবার জোর করে আমরা যাতে নষ্ট না করি। জোর করে নষ্ট করা মানে অনেক সময় আমরা দেখি, যেমন আপনার এবার গণভোট নিয়ে যে ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে গ্রামে গঞ্জে, অনেক জায়গায় এটা হয়েছে, যেহেতু আপনার ধানের শীষ তারা একটা মার্কা দিবে, আমরা তো তাদের বিপরীত আমরা উল্টাটাই দেব, ব্যাপারটা কিন্তু এরকম আমরা দেখেছি অনেক ভিডিও ফুটেজ। এবং এটা হয়তো বা আপনার শীর্ষ পর্যায় থেকে আমরা এটা করতে পারবো না, বাট এই যে মানুষের মনস্তত্ত্বে একটা বিভাজন ধরিয়ে দেওয়া, যে ও আর আমি তো এক না, হ্যাঁ, ও যেহেতু ওই মার্কায় ভোট দিবে, আমি তো ওর অ্যান্টি, সো আমি এই মার্কা দিতে হবে। সো এটা গণভোটের ক্ষেত্রেও গিয়ে ঠিক হয়ে যাচ্ছে একরকম। তো মূলত আমাদেরকে সিমিলারিটিজের জায়গাটা খুঁজে বের করতে হবে। একটা জাতি হিসেবে টিকে থাকতে গেলে আগামী দিন আমাদের কিছু জায়গায়, বিশেষ করে আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতির যে ভিশন, আমরা আসলে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চাই, যেমন 2034 গিয়ে যদি আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতি আমরা পেতে পারি, তাহলে স্বাভাবিকভাবে অর্থনীতির বেস বাড়লে আমরা 40-এ টার্গেট করলে হয়তো 45-এ গিয়ে আমরা 2 ট্রিলিয়ন যেতে পারবো, কারণ ইকোনমি তো বেসটা বাড়বে স্বাভাবিকভাবে। আর একটা বিষয় হলো যে আমাদের অর্থনৈতিক যেই সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে সিম্পলি অর্থনৈতিক লাভালাভ দিয়ে এখানে নির্ধারিত হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিছু ব্যবসায়ী গোষ্ঠী ঠিক করে দেয়, এবং যে ব্যবসায়ী গোষ্ঠী তারা নির্বাচনের সময় প্রভাব বিস্তার করে সংসদে তাদের প্রতিনিধি পাঠায়, যাতে আইনগুলো তাদের পক্ষে থাকে। অবশ্য আগে এটা প্রয়োজন হয় নাই, আগে আইনগুলো পক্ষে থাকারও দরকার ছিল না, আপনার বিশেষ ব্যক্তির কাছে চলে গেলে সব তাদের পক্ষে চলে যেত। তো আমাদেরকে বুঝতে হবে রাষ্ট্রটাকে আসলে আমরা একটা খোল নলচে বদলে গণরাষ্ট্রে অথবা মানুষের রাষ্ট্রে পরিণত করতে পারছি কিনা। এই জায়গায় যদি আমরা দেখি, আমার মনে হয় আমি দেখব যে এখানে একে অপরের দিকে এখনোই আমরা বিষাদগান না করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের সীমাবদ্ধতাগুলো ধরিয়ে দিই, এটা গুরুত্বপূর্ণ আর কি। এর বাইরে আসলে আমি আরেকটা বিষয়, যেটা নির্বাচন কেন্দ্রিক যে আলাপটা আসছে, স্বাভাবিকভাবে আমাদের ভোটে খুব বেশি প্রভাব পড়বে না, এটা আগেই বলেছি। তো আমাদের আলোচনায় কিন্তু আমরা যে আজকে প্রত্যাশাটা রাখছি জাতির সামনে, এইটা আমরা মনে করি যে একটা ইতিহাসকে সামনে রেখে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার মাধ্যমে আসলে আমরা ইতিহাসের সঠিক পথে আছে কিনা সেটি আমরা সে বার্তাটা দিচ্ছি আর কি। জি, হাই তুলছেন, আমার মনে হচ্ছে টায়ার্ড হয়ে আছেন আপনি। ইকতেদার আহমেদ, যেই আলোচনাটা হচ্ছে, যে আমরা কিন্তু এই আলোচনাগুলো মানে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু দেখিনি। যত নির্বাচন কাছাকাছি সময় এসেছে, ততই কিন্তু এই যে তারা কিন্তু এক সময় এক হয়ে দেশের কল্যাণের কথা বলেছে, এক হয়ে কাজ করার কথা বলেছে, কিন্তু নির্বাচন কেন্দ্রিক যখন ব্যবস্থাপনাগুলি আসলো, কথাগুলি আসলো, প্রচারণা আসলো, তখনই কিন্তু কাদা ছোড়াছড়িগুলি শুরু হয়ে গেল। এর ফলশ্রুতিতে সাধারণ মানুষের কাছে বার্তাটা কী যাচ্ছে, আর যাদেরকে এরা পরাজিত করলেন
তাদের আসলে ফিরে আসা কিংবা তাদের জায়গাটা মজবুত করার ক্ষেত্রে এই বাহাস বলবো আমি, বাহাসটা কতটা তাদের জন্য সহায়ক হবে? না দেখুন, এবার যে এই নির্বাচন যে হচ্ছে, এ তো ধরুন কালকে আজকে থেকে এখন থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা পরেই তো হচ্ছে হলো যে 7টা থেকে তো আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হবে। তো এখন যে এবার হচ্ছে হলো যে আপনার যে এই পর্যন্ত আপনার যে যতটুকু আমরা পরিবেশ দেখেছি, পরিবেশ কিন্তু আমরা মনে করি যে এটা হচ্ছে হলো যে সহায়ক পরিবেশ এবং হচ্ছে হলো যে জনগণের মধ্যেও কিন্তু স্বতঃস্ফূর্ততা আছে। তো এটা যদি বহাল থাকে, যদি আগামীকাল যদি নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে যদি সম্পন্ন হয়, তাহলে যে এই যে আমাদের যে অন্তর্বর্তী সরকার, তাহলে তাদেরকে কিন্তু একটা বাহবা দিতে হয় বা একটা কৃতিত্ব দিতে হয়। এই পর্যন্ত যারা নির্বাচন কমিশন, সরকার এবং হচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনী, এই তিনটা এবং এর পাশাপাশি আছে হচ্ছিল প্রশাসন এবং বিচার বিভাগ। তো এখন আমরা দেখেছি যে নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিয়েছে, তারপরে ধরেন এই যে সরকার যেভাবে সহযোগিতা করছে, আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে হচ্ছিল নিয়োজিত করা হয়েছে, প্রশাসন এবং বিচার বিভাগ যেভাবে কাজ করছে, তো এই সম্মিলিত প্রয়াসের কারণে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তির ভাব আছে এবং মানুষ আশা করছে যে তারা ভোট দিতে যাবে। এখন ভোটের যদি টার্নআউট যদি 60% অ্যাবাভ যদি হয়, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে হলো যে এটা যেন খুব ইতিবাচক হিসাবে দেখব। আর 60%-এর নিচে যদি হয়, এটাকে তখন আমরা একটু এই যে এই বলবো যে এই সিচুয়েশন 60%-এর নিচে যদি হয়, তাহলে এটা আশাব্যঞ্জক হবে না আর কি। না, কিন্তু এই যে আপনি খেয়াল করেছেন গত 2 দিনে যেইভাবে ট্রেনে, লঞ্চে, বাসে করে মানুষজন একবার উৎসবের মতোই তো নাকি? এখন উৎসবের মতো কি, আপনি ধরেন ঢাকা শহরে আপনার ঈদের সময় আপনার যে পরিবেশ থাকতো, ঠিক কিন্তু একই। আমি আজকে যে বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল একটা অনুষ্ঠান ছিল, তো আমাকে আমার ছেলে বলতেছে যে আমার ড্রাইভার চলে গেছে বাড়িতে, ও ভোট দিবে, তো ভোট দেওয়ার জন্য বাড়িতে চলে গেছে। তো আমার ছেলেকে বললাম যে তুমি আমাকে একটু নামাই দাও। তো ও বললো যে এরকম গাড়ি তো চলে না। পরে আমি যে অনুষ্ঠানের আয়োজক যে তাকে টেলিফোন করলাম, ও বললো যে না, গাড়ি তো চলে। পরে আমার ছেলেই আমাকে নামিয়ে দিল। তো সেখানে দেখলাম যে আসলে যে এই যাওয়ার সময় এবং একদম ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা। বা আমরা যে এখন আসলাম যে রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা। তো এখন ধরেন ট্রেনে তো ধরেন এই যে ঈদের সময় যেভাবে ট্রেনের উপচে পড়া ভিড় ট্রেনের মধ্যে, তারপরে বাসের যেমন আমার ওই যে একজন কেয়ারটেকার আছে, তো দেখলাম গতকাল সে বাড়ি গিয়েছে আর কি। বাসের যে 500 টাকার টিকিট যেটা, সেটা হচ্ছিল 1600 টাকা হয়ে গিয়েছে। তো এখন ধরেন সবাই হচ্ছে হলো যে ভোট দেওয়ার জন্য হচ্ছিল উদ্গ্রীব, যে যেখানে ভোটার সে সেখানে যাচ্ছে। যেমন আমার বাসার কাজের বুয়া, সে কালকে সকালে সে বললো যে সে ভোট দিতে চলে যাবে। তো এখন ধরেন এই যে আপনার এরা তো ধরেন এই কোন মার্কায় ভোট দিবে সেটা কিন্তু না, যে আমরা ভোট দিব। তো এই যে মানুষের মধ্যে যে এই যে ভোট দেওয়ার ব্যাপারে যে আগ্রহটা, তো এটা যদি থাকে, তাহলে আমার মনে হয় যদি 60% অ্যান্ড অ্যাবাভ যদি হয়, তাহলে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখব। আর 60%-এর নিচে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে হলো যে এই এটাকে আমরা কি বলবো যে এই যতটা আশা করেছিলাম ততটা আশা পূরণ হয় নাই আর কি। আর ধরেন এটা যদি 60% অ্যাবাভ যদি হয়, এটা কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু এই নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে। আর 60%-এর নিচে যদি হয়, সেটা ধরেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেতে গেলেও হয়তো হবে, যে একটু বেগ পেতে হবে। আপনাকে দেখেন ওই যে 2008-এর যে শেষের দিকে যে নির্বাচনটা হয়েছিল, এটা হচ্ছিল 9ম সংসদ নির্বাচন। ওই নির্বাচনে কিন্তু ভোটার টার্নআউট ছিল 87%। তো 87% এটা তো হচ্ছিল অস্বাভাবিক। 87% তো আসলে তো 87% তো হয় নাই। তো কিন্তু ওর 2 সপ্তাহ পরে যখন যে নির্বাচন হলো, এই যে এই সিটি কর্পোরেশন না, এটা হচ্ছিল যে এই উপজেলা পরিষদ নির্বাচন হলো, সেখানে দেখা গেল যে ভোটার টার্নআউট হলো যে 40%। তাহলে ধরেন আপনার তো স্থানীয় নির্বাচনে সবসময় দেখা যাচ্ছে যে এই জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে কিন্তু ভোটার টার্নআউট বেশি হয়, কিন্তু দেখা গেল যে এখানে হচ্ছিল জাতীয় নির্বাচনে 87% আর স্থানীয় নির্বাচনে হলো 40%। তো ওই নিরিখে আমরা বলতে পারি যে এই যদি
60% অ্যান্ড অ্যাবাভ যদি ভোট হয়, সেক্ষেত্রে এটা হচ্ছিল আমাদের হচ্ছিল অভ্যন্তরীণভাবেও এটা গ্রহণযোগ্যতা পাবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এটা গ্রহণযোগ্যতা পাবে। আর এটা এই নির্বাচনে দেখেন, এই নির্বাচন অবলোকন করার জন্য কিন্তু এই যে অবজারভার, যেটা বিপুল সংখ্যক অবজারভার কিন্তু এসেছে। আজকে এই যে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে 2টা অনুষ্ঠান ছিল, সেখানেও দেখলাম যে প্রচুর অবজারভার এসেছে। ইভেন পাকিস্তান থেকেও দেখা যাচ্ছে যে 40 জন অবজারভার এসেছে পাকিস্তান থেকে। তারপরে ধরেন ইন্ডিয়া থেকে হয়তো তেমন আসে নাই। আর আমি দেখলাম কয়েকজন এসছে। তারপরে ধরেন এই যে ইয়ে থেকে সাংবাদিকরা আসছেন, ইন্ডিয়ার অনেক সাংবাদিক আসছেন। তারপরে হচ্ছিল আপনার হচ্ছিল যে ইউরোপ থেকে এসেছে, ইউনাইটেড নেশনস থেকে এসেছে, তারপরে আমেরিকা থেকে। ইউরোপিয়ান ইউনিয়ন তো একবার সংবাদ সম্মেলন করে ঘটা করে বলেছেন তারা কতজন পাঠিয়েছে। তো এটা তো মানে এই যে এত সংখ্যক যে অবজারভার যে আসলো, যে তারা তো এটা তো অবজার্ভ করবে তো, এবং তাদের অবজারভেশনে যদি নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যদি হয়, তাহলে এটাকে তো ধরেন মানে আমরা বলবো যে ইতিবাচক হিসাবে দেখার সুযোগ আছে আর কি। জি, ইতিবাচক আলোচনায় করতে চাই ডক্টর আব্দুল্লাহ মামুন। এই যে 500 টাকার টিকিট, 1600 টাকা, উৎসবমুখর পরিবেশ এবং মানুষের যে যাওয়া, অনেক সমালোচনা আছে। রাজনৈতিক দলগুলো একে অপরকে অনেক সমালোচনা করে, অনেক কথা বলে। দিন শেষে যারা ভোটার, মানে যাদেরকে নিয়ে ভাবনা, যাদেরকে নিয়ে এত মানে কি বলে প্রতিশ্রুতি, সেই মানুষগুলো কিন্তু ভোট দিতে চায়। গত 17 বছর আপনারা যে বলেছিলেন যে মানুষ ভোট দিতে চায়, ভোটের অধিকার চায়, মানুষ রাতের ভোট চায় না, মানুষ আমিডামির নির্বাচন চায় না, সেটা কিন্তু এবার প্রমাণ হচ্ছে। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন যে উৎসবমুখর একটা পরিবেশ হবে, সেই পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু টিকিট শুনে, আমি অনেস্টলি বলি, টিকিট শুনে আমার মনে হচ্ছে জান্নাতের টিকিট কিনা, একদম সিনসিয়ারলি বললাম। তো ভাগ্য বললো আপনি সেটা বলেন, আমি অবশ্য পাইনি, আপনি পেয়েছেন কিনা আমি জানি না। আমার মনে হয় যে ভোটার টার্ন আউট সিগনিফিকেন্টলি হবে। যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাদের, আমি যেটা বললাম, আমাদের নির্বাচন সংস্কৃতির অংশ। এটা থেকে বেরিয়ে আসতে পারলে খুব ভালো হতো। কিন্তু আমি বললাম যে ক্ষমতার রাজনীতি জায়গাটাতে একটা সমস্যা তৈরি করেছে। কিন্তু আমি ভেরি কনফিডেন্ট, ইখতিয়ার ভাই যেটা বললো, রাস্তায় মানুষজন নেই, ভাবার কোনো কারণ নেই যে ভোটার টার্ন আউট কম হবে। আমি নিশ্চিত ভোটার টার্ন আউট বেশি হবে। ভোটার টার্ন আউট বেশি হলে 3টে সুবিধা হয় নির্বাচনে। যেহেতু আমি দীর্ঘদিন নির্বাচন ফেমা সহ ডেমোক্রেসি, নামটা ভুলে গেলাম, তালেয়াপার, এটা হ্যাঁ, এগুলোর সাথে রিলেটেড ছিলাম দীর্ঘদিন নির্বাচন। 3টে সুবিধা। একটা হচ্ছে যে নির্বাচন যখন টার্ন আউট বেশি হয়, তখন তো একটা উৎসবমুখর পরিবেশ বেশি হয়, ম্যানিপুলেশন, রিগিং, এগুলোর ইয়েটা কমে যায় যখন টার্ন আউট হয়। 2 হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের সুবিধা হয়। যখন অনেক মানুষ থাকে তখন, আমি তো নিজেই নির্বাচন একদম গণনা থেকে শুরু করে সকাল থেকে বহু বছরের পর্যবেক্ষণটা করেছি। তো তখন যেটা হয় যে লোক সংখ্যা যখন বেশি থাকে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কাটা কম থাকে। আর তৃতীয় হচ্ছে, তখন রাজনৈতিক দলের যারা পোলিং এজেন্ট থেকে শুরু করে যারা এখানে যুক্ত থাকে, তারাও একটু সতর্ক হয়ে যায়। আমার কেন জানি বিশ্বাস, মানে আমি কেন না বলবো, যে খুব দৃঢ় বিশ্বাস যে আগামী কালের নির্বাচনে সিরিয়াস ভোটের টার্ন ওভার হবে। যে প্রবলেমটা তৈরি হলো গত কয়েকদিন, গত পার্টিকুলার 2 দিন বা গতকালকের ঘটনায়, আমি একটু জামাতের কথা বলতে গিয়ে আমি আলাউদ্দিন বলছে যে স্যার আর মাস্টার আর ছাত্র, আমি দ্য ওয়ে হি অ্যানালাইজড, আমি তো বললাম যে আমি অ্যাপ্রিসিয়েট করি, একটু বিব্রত করো এনসিপিকে। আমি দেখবেন যে একটু সবসময় চেষ্টা করি যে ওইভাবে ট্রিট করার। কিন্তু জামাতের প্রসঙ্গে যদি আমি আসি, আজকে যে ঘটনাগুলো ঘটলো, আমি একদম একটু আমি দেখার চেষ্টাও করছিলাম, শব্দটা চ্যালেঞ্জ বলবো না, বাট ভেরি কনফিডেন্ট যে আপনি যদি টালি করেন যে বিএনপির নেতাকর্মীরা কয়টা ঘটনা ঘটিয়েছে, কয়টা নিয়ে আমি তা তো বলছি না একবারও, কয়টা ঘটনা ঘটিয়েছে। আর জামাত ইসলামের, এনসিপির নামে 2-1টা জিনিস আমি দেখলাম, খুব বেশি আসেনি ইয়াতে, মিডিয়াতে। এবং আমি মূল ধারার মিডিয়া বলছি, আমি ফেসবুক থেকে বলছি না, আসলে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। দেখবেন টালি করলে আমার ধারণা 80% থাকা ভালো, একটু ডিফেন্সিভ থাকছি, সবগুলো জামাত নানাভাবে জড়িত। মূল ধারায় যেগুলো এসছে, একটা আর্গুমেন্ট হতে পারে যে মিডিয়া বায়াস কিনা, দ্যাটস এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু কর্মগুলো যখন মূলধারায় আসে, মূলধারার মিডিয়াতে, এবং সেটা তো এডিটেড হয়, এটা তো অনলাইনে আপনি যাচ্ছে না, সেটাতে আমি আপনাকে খুব স্ট্রংলি বলে গেলাম, যদি অন্য কেউ জামাতের কেউ থাকলে সুবিধা হতো, স্ট্রংলি বললাম যে টালি করেন আপনি, দেখবেন যে বিএনপির চেয়ে অনেক বেশি তারা এটাতে যুক্ত হয়েছে। সেটা ভোট কেনা বলেন, অস্ত্র বলেন, লাঠি বলেন, সিল বলেন, ব্যালট বলেন, যে অভিযোগগুলো এসছে, এবং সেই টালি করলে যদি চ্যাম্পিয়ন হবে। বারবার যে আর্গুমেন্ট আমি করার চেষ্টা করছি, যে দলটির ভোট ছিল 5 to 10%, তারা যখন 30-35% টার্গেট করছে, এত বড় রূপান্তর এখনো বাংলাদেশে হয়নি।
আমি একটা জায়গায় আলাউদ্দিনের সাথে একমত যে আসলে রাজনীতির যে পরিশীলতাটা সেটা আরও হওয়া উচিত ছিল, এবং জুলাইয়ের পরে আরও বেশি আমাদের এক্সপেকটেশন ছিল, সেটা থেকে কম। কিন্তু এই যে ঘটনাটা আমি জামাত ইসলাম সম্পর্কে বললাম, সেটা কিন্তু আপনি জাস্ট মিডিয়াতে যান, আজকে মেইন স্ট্রিম মিডিয়াতে যান, যে কয়টা নিউজ আপনি জামাতে, এনসিপির বিরুদ্ধে কিন্তু খুব বেশি নাই, বিএনপির বিরুদ্ধে খুব বেশি, কিন্তু সমস্ত অভিযোগগুলো জামাতের বিরুদ্ধে। কারণ হচ্ছে ক্ষমতা যাওয়ার উন্মত্ততা। এটা এক ধরনের আপনি কিন্তু জামাতের পক্ষে একটা লাইন বলেছেন কিন্তু, যে এই যে মিডিয়ার কথাটা, এই অভিযোগটা জামাত না, আমি তো নিজে আর্গুমেন্ট করলাম না, আমি তো বললাম যে এটা মিডিয়া, তো সেটা ডিফারেন্ট ডিবেট। কিন্তু আমি বলছি যে সেন্সর্ড নিউজ যেগুলো এডিটেড হয়ে আসেনি, আমি সাংবাদিক ছিলাম, সেটা যদি দেখেন, আপনি টালি করেন, যে সংখ্যা গুনেন, অনেক বেশি জামাতের নেতাকর্মীরা এটাতে জড়িয়েছে। এই ঘটনাগুলো এক ধরনের, এই তরুণরা যারা ভোট দিতে কালকে উৎসাহের সাথে যেত, বা সাধারণ মানুষ উৎসাহের সাথে যেত, জামাতের এই ঘটনাগুলোর কারণে, আমি আবারও বলছি, বিএনপি এনসিপি কিন্তু, খুব সত্য কথা বলছি আমি, যে বিএনপি এনসিপির খুব বেশি ঘটনা কিন্তু এখানে মূলধারার মিডিয়াতে আসেনি, কিন্তু জামাত ইসলামের অস্ত্র থেকে শুরু করে, ব্যালট থেকে শুরু করে, টাকা দেওয়া, সবগুলো ঘটনা জামাতের দিকে যাচ্ছে। এটা হলো ওই ক্ষমতায় যাওয়ার উন্মুক্ততা, অভিজ্ঞতার অভাব। এখন এটার জন্য আরেকটা হচ্ছে, এখন যদি এই মেসেজটা, যেহেতু এনসিপিও এটা করছে না, কিছু কিছু, বা বিএনপি কিছু কিছু, তাহলে ভোটের খুব বেশি আর সুন্দর ভোট হতো, যেটা আমি বোঝার চেষ্টা করছি। এবং সেক্ষেত্রে তারপরে আমি মনে করি যে এটা তরুণরা এটার উত্তরটা দিবে আগামীকাল, সেটা যাকেই দিক, যেটা বললো তারা যাক, সবাই ভোট দিক। কারণ আপনি আমি সব এখানে যারা বসে আছি, আমি নিশ্চিত যে আমরা কেউই আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি না। আমার বোনকে নিয়ে গেছি ঢাকা কলেজের ভোট দিতে, আমার বোনকে বসে ভোট দেওয়া হয়ে গেছে, আমি যুদ্ধ করে যখন দেখছি আমারটাও দেওয়া হয়ে গেছে, আমি ভোট দিব। মেয়র ইলেকশনে যখন তাবিতা ওয়াল এবং ইয়া করলাম, আমি ভোট দেবো, তখন আরেকজনের, আমি জানি না কীভাবে দিল, আরেকজনের ভোটটা এনে আমাকে দিল, যে ঠিক আছে আপনি ভোট দিয়ে যাচ্ছেন, ভোট দেন। দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ দি ভোট। সেজন্য এবারে যে কারণগুলো আমি বললাম, এগুলো না ঘটলে আরও ভালো সৌন্দর্য হতো, কিন্তু একটা দল ঘটিয়েছে, এটা এনসিপিও করেনি। এটা আমি জোট করে তো এই বাচ্চাগুলোকে একদিকে করে দেওয়ার কোনো প্রশ্ন নেই, এটা অন্য ডিবেট, যে তারা গেল কি গেল না। আর এটা কিন্তু তারপরেও এটা কিন্তু খুব বেশি প্রভাব ফেলবে বলে আমি মনে করি। আরেকটা কথা বলি, সুযোগ পাবো কি না আরেকবার, সেটা হচ্ছে যে এবারে ভোট দিতে যাওয়াটা জামাত হলে বলতে ইমানি দায়িত্ব, সেটা আমি বলবো না, খুব স্ট্রংলি বলবো যে নৈতিক দায়িত্ব আমাদের। এবং কিছু কিছু আওয়ামী লীগের যারা নানানভাবে আওয়ামী লীগকে এখনো ধারণ করে, ভারত থেকে বাণী বা ওহি নাজির হলে ফেসবুকে শব্দটা চিপ হয়ে যাচ্ছে, লাফালাফি করে, তাদের একটা সংখ্যা হয়তো বা 5%, 10% যাবে না, কিন্তু তার বাইরে যে 90% আমার ধারণা মানুষ ভোট দিতে যাবে। এবং অনুরোধ জানাবো আপনার এই টকশোর মাধ্যমে যারা দেখছে আমাকে, যে সবাই ভোট কেন্দ্রে যাবে, ভোটাধিকার প্রয়োগ হবে। তাহলে কিন্তু যে ফ্যাসিস্ট আমাদের উপরে চেপে বসেছিল, এবং যে একটা, আমি আশা করি যে কালকে সবাই হ্যাঁর পক্ষে ভোট দেবে, এর মধ্যে দলিলটি নৈতিক ভিত্তি আছে, যদি আইনগত ভিত্তি নিয়ে অন্য ডিবেট, সবাই হায়ের পক্ষে ভোট দেবে, সবাই যে যার মতো পছন্দের প্রার্থীকে ভোট দেবে, তাহলে কিন্তু গণতন্ত্র জিতবে, সাধারণ মানুষ জিতবে, এবং জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেটা জিতবে তো বটেই, আমরা বাস্তবায়নের দিকে অনেকটা চলে যাব। জি, আলাউদ্দিন মোহাম্মদ, এখানে একেবারে সরাসরি প্রশ্নটা হচ্ছে এমন, আওয়ামী লীগের তো মানে যারা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ কিংবা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত, তাদের হিসাবে ভিন্ন। সাধারণ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে এতদিন, তারা তো এখন নৌকামার্কা এখানে পাচ্ছে না। তাদের ক্ষেত্রে আপনাদের এনসিপির বার্তাটা কি? যেহেতু আপনারা জুলাই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত, আপনাদের নেতৃত্ব হয়েছে, যেটা আমাদের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন বলছিলেন, আপনারা যারা একেবারে সাধারণ মানে মানুষ, যারা আওয়ামী লীগ করে, এখনও করছে, তাদের প্রতি বার্তাটা এখনো করছে। এই বিষয়ে একটা বিষয় আমার মনে হয় উল্লেখ করতে হবে, যে টিআইবি যে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে, 5 আগস্ট পরবর্তী সহিংসতা এবং বেশিরভাগ সহিংসতা রাজনৈতিক সহিংসতা ছিল। এখানে কিন্তু এনসিপি আপনার সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে 1.7% সহিংসতায়। তার মানে এখানকার 99% সহিংসতার সাথে এনসিপি কোনোভাবে যুক্ত নয়, এবং বেশিরভাগ সহিংসতা হয়েছে আপনার যারা এখানে 5 আগস্টের পরপর যে ভায়োলেন্সগুলো হয়েছে, এগুলোর সাথে কোনোটা এনসিপি যুক্ত নয়। আমরা অ্যাকর্ডিং টু রিপোর্টস হচ্ছে দেখছি, এবং ভিজিবলি এটা দেখা যাচ্ছে, কারণ এনসিপির সাথে তো আসলে কারো পূর্ব শত্রুতা নেই, কারো বাড়ি দখল, জমি দখল, বাজার দখল করে ফেলেছিল, উদ্ধার করতে হবে সেটাও নাই। তো এনসিপি যেটা করেছে পুরো সময়টা কিন্তু একটা স্টেবিলাইজিং ফোর্স হিসেবে কাজ করেছে। তো আওয়ামী লীগের প্রশ্নে আমরা তো আসলে মানে আওয়ামী লীগকে যেই আপনার দল হিসেবে এখান থেকে বিতাড়িত করতে হবে, আপনার তাকে সরিয়ে দিতে হবে, ইন্ডিয়াকে পালাতে বাধ্য করতে হবে, এটা তো আসলে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু তরুণদের গণঅভ্যুত্থানে কারোরই ছিল না। এটা এখানে ছিল যে এখানে একটা খুনি ফ্যাসিস্ট শক্তি এখানে জনগণের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, যেটার আসলে থেকে গণঅভ্যুত্থান ছাড়া এটা থেকে উত্তরণের কোনো রাস্তা ছিল না। নিয়মতান্ত্রিক কোনো প্রক্রিয়ায় আপনার আওয়ামী যেই ফ্যাসিজমকে সরানোর কোনো রাস্তা ছিল না। সেই প্রেক্ষাপটে যেইটা আপনার জুলাই আগস্টে ঘটেছে, সেই ঘটনার পরবর্তী যে প্রতিক্রিয়া ছাত্র জনতার কাছ থেকে কিংবা রাজনৈতিক দলের কাছ থেকে আওয়ামী লীগ আশঙ্কা করেছিল, সেটা
সৌভাগ্যজনকভাবে এই জাতির জন্য সেটা ঘটে নাই। যেহেতু ঘটে নাই সেহেতু আমি মনে করি যে আমার আওয়ামী লীগের অনেক বন্ধু আছে, আমার 16-17 তারিখ থেকেই আমি আনফ্রেন্ড করা শুরু করেছি, আমাকে আনফ্রেন্ড করা শুরু করেছে, ব্লক করা শুরু হয়েছে, কারণ নিরাপত্তা সংকট ছিল। কারণ আমি কি করছি না করছি আমার কাছের বন্ধুরা জেনে আমার বিরুদ্ধে এই তথ্য কাজে লাগাতে পারতো, সে আশঙ্কা থেকে। তো তাদেরকেও আমরা যে বার্তা দিতে চাই, দেখেন আমরা যদি মনে হয় এখানে ভায়োলেন্সের রাজত্ব চাইতাম, আমরা অবশ্যই এখানে সেই সক্ষমতা ছিল। আমরা বলতে এখানে সবারই, এখানে জামাত, বিএনপি, এনসিপি অথবা তখনকার যে ছাত্র নেতৃত্ব, এই সক্ষমতা ছিল তখন আসলে কারোর কিছু করার ছিল না। বাট যেহেতু এই জাতির এই অংশটা, বিজয়ী অংশ ধৈর্য ধারণ করেছে এবং আত্মসংবরণ করেছে এবং আপনাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগে আপনি যারা পলাতক বিদেশে আছে, টাকা পয়সা এখানে আপনার জমিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে, এখানে খুন করে বাইরে আশ্রয় নিয়েছে, তাদের কথায় আমরা যারা এখানে একসাথে বসবাস করছি, এটা অবশ্যই কোনো বুদ্ধিদীপ্ত কাজ না যে তাদের কথায় আমরা ভোট দিব না, রাজনীতি করব না। আরেকটা বিষয়, আজকে স্বাভাবিকভাবে আমাদেরও 5 থেকে 6টা বৈদেশিক মিশনের সাথে মিটিং ছিল রিকনসিলিয়েশন প্রশ্নে। যদিও আমরা এখানে ম্যানিফেস্টোতে আমরা একটা ধারায় দিয়েছি আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করব, বাট একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করতে করতে আমার মাথায় আসলো, সেটা আমি আবার এখন শেয়ার করতে পারি। বাংলাদেশের অথবা আপনি ভারতবর্ষের কালচার কিন্তু মূলত ওরাল কালচার। আপনি যদি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া পড়েন অথবা আপনি যে কোনো এখানকার যে ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশন, সোশ্যাল ট্র্যাডিশন হলো যে আপনার স্ক্রিপ্ট বেসড না, ওরাল বেসড। এই জন্য দেখবেন আমাদের ব্যালাড অথবা আমাদের গীতিকাব্য অনেক বেশি সমৃদ্ধ। আমাদের একমাত্র আপনার বাংলা ভাষার ডকুমেন্টটা আমাদের ঘরে পাওয়া যায় না, পাওয়া যায় অন্য রাষ্ট্রের, অন্য রাজদরবারে। তো আমাদের এখানকার বেশিরভাগ কিন্তু আপনার মানে লিখিত আইন কানুন দিয়ে হয় নাই। হ্যাঁ, এখানে সামাজিক কিছু রীতিনীতি আছে, কালচার আছে। এখন সামাজিকভাবে ধরেন যেটা আপনার ওয়েস্টে যেই আপনার রিকনসিলিয়েশনটা, ফ্যামিলি রিকনসিলিয়েশনটার জন্য কোর্টে যায়, আমাদের দেশে কিন্তু এটা এখনও হয় না। আমাদের দেশে বেশিরভাগ আপনার কনফ্লিক্ট রেজলিউশন মধ্যস্থতা করে দেয় সমাজের অন্য একটা পক্ষ, কিংবা ভারতে যদি বলেন পঞ্চায়েত করে দেয়। ঢাকায়ও আপনার পুরান ঢাকায় অনেক জায়গায় পঞ্চায়েতের কালচার আছে। সো রিকনসিলিয়েশনের ধরনটা আমরা সবাই যেটা প্রত্যাশা করছি যে এটা হয়তো একটা কমিশন হবে, কমিশনে যাবে, গিয়ে বলবে যে আমি এটার সাথে যুক্ত না, আমি অন্যায় স্বীকার করছি এবং আমি এখন নিরাপদে বাড়ি যেতে পারি কিনা, এরপর থেকে আমি আর এই আদর্শ কিংবা এটাকে ডিফেন্ড করবো না। এটাই তো রিকনসিলিয়েশনের ধরনটা। কিন্তু এখানে এটা আসলে আমি প্রত্যাশা করছি না। কেন প্রত্যাশা করছি না? দেখেন নির্বাচনের সময় কিন্তু একটা আপনার অটোমেটেড রিকনসিলিয়েশন হয়ে যাচ্ছে এবং এটাকে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা লোভে পড়ে অথবা তাকে প্ররোচিত করছে, তাকে বিভিন্নভাবে ফাঁদে ফেলা হচ্ছে। কিন্তু আমি মনে করি না যে ফাঁদে ফেলা হচ্ছে। এমন ঘটনা আছে যে নির্বাচনের পূর্বে আপনার আওয়ামী লীগ নেতার মেয়েকে বিয়ে করে বিএনপি নেতা ঘরে তুলে নিয়ে গিয়েছে, যাতে ওই দুই পরিবার অন্তত এতটুকু আশ্বস্ত হয় যে না এখানে আসলে পার্মানেন্ট কোনো শত্রুতা নেই। তো এই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের রিকনসিলিয়েশন প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, এটার জন্য শুধুমাত্র একটা বড় কাজ করতে হবে আগামীতে সবাইকে, প্রপার ট্রায়াল জাস্টিস এনশিওর করতে হবে। যদি এটা করা যায় তাহলে আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ মানুষ সমর্থক যারা আছেন তারা তাদের মতো করে রাজনীতি করবেন। তারা কোন ধারা রাজনীতি করবেন, নাকি আওয়ামী লীগকে রিফাইন করবেন, তারা ফিরে আসবেন কীভাবে, উই ডোন্ট হ্যাভ এনি লাইক কনসার্ন রিগার্ডিং দ্যাট। আমাদের কনসার্ন হলো যে আপনারা অপরাধীকে আপনার সাধারণ সমর্থক, ইনোসেন্ট সমর্থক থেকে আলাদা করে দেন। যে আপনার এই ঘরে যদি মনে হয় একদিন খুনি পালিয়েছে, তাকে আপনি আলাদা করে দেন। রাষ্ট্রীয় বিচার তো আসলে কোনো, যদি আপনি বিচারের উপর আস্থা রাখেন, অবিচার করবে না। ওই সাধারণত করা হয় না এই ধরনের কেসে। যদি অবিচার করা হয় সেটার জন্য আপনার অ্যাপিলেট ডিভিশন আছে। আপনি যদি বলেন যে জাতিসংঘ বলেন এবং যা কোনোভাবে আপনি কানেক্ট করতে পারেন, যেহেতু তাদেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে। তো এই জায়গায় আমার আওয়ামী লীগের প্রতি এটাই বার্তা যে সার্বিক সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন। যে এই পাপের সাথে, যে অন্যার সাথে আপনি যুক্ত না, আপনি ইনোসেন্ট, আপনি শুধুমাত্র একটা ইডিওলজি অথবা কোনো একটা হিস্ট্রিক্যাল জায়গা থেকে যদি কোনো দলকে সাপোর্ট করে থাকেন, আপনি সাপোর্ট করেন। কিন্তু সাপোর্টটাকে যদি মনে হয় যে ফৌজদারি অপরাধে গড়ায়, এখানে যদি আপনার কাউকে খুন করতে হয় এই আদর্শের কারণে, অন্যকে খুন করছে দায় আপনাকে নিতে হয় এবং এই দায় আপনাকে সমাজে লাঞ্ছিত হতে হয়, সমাজে বিভিন্নভাবে নিগৃহীত হতে হয়, আপনি নিজেকে আপনি শর্মিন্দা হতে হয়। এই জায়গাটা আপনি কেন মেনে নেবেন? আমার এই জায়গাটা স্যারের মতো আমিও বলতে চাই। আর একটা বিষয়, গণভোটের প্রশ্নে, গণভোটে আমি যদি কোনো দল যদি হা নাও দেয়, আওয়ামী লীগকে হা দেওয়া উচিত। কারণ আওয়ামী লীগ যদি আগামীতে রাজনীতি করতে চায়, তারা রাষ্ট্রকে যেই অবস্থা রেখে গিয়েছে, সেই অবস্থা যদি এনসিপির হাতেও রাষ্ট্র আসে, আপনার বিএনপির হাতেও আসে, জামাতের হাতেও আসে, আওয়ামী লীগ কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ কেবলমাত্র রাজনীতিতে ফিরতে পারবে তখনই যখন এই বাংলাদেশ তাদের হাতে যে ধ্বংসযজ্ঞ হয়েছিল, এটাকে যখন রিফাইন্ড করে, যখন পুনর্নির্মাণ করে, রিবিল্ড করে, একটা রিফর্ম করে, যখন একটা আইনি ভিত্তি দেওয়া হবে সংস্কারে, এখানে যখন প্রতিষ্ঠানগুলো কাজ করবে, প্রতিষ্ঠানগুলো যখন কারোর চেহারা দেখে বিচার করবে না, আদালতে গেলে তখন কাউকে আওয়ামী লীগ জামাত বলে আর বিবেচনা করবে না, নাগরিক হিসেবে বিবেচনা করবে। এই জায়গাগুলো থাকলে কিন্তু যে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে। সো আওয়ামী লীগের এখানে একমাত্র অপশন হলো
জুলাই গণভোটে হা দেওয়া। কারণ এই রাষ্ট্র যদি কোনোভাবে রাষ্ট্র সংস্কার না হয়, রাষ্ট্রের এই সংস্কারের কারণে যদি কোনো প্রতিষ্ঠানগুলো আপনার ইনক্লুসিভ না হয়, স্বাভাবিকভাবে আপনার যে পরাজিত শক্তি আজকে পরাজিত হয়েছে তারা এখানে যুদ্ধ ঘোষণা করে এসে আর জয়ী হতে পারবে না। তাদেরকে জয়ী হতে হলে ইনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে আসতে হবে, তাদেরকে এখানকার গণমানুষের এবং মেজরিটি মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের আকাঙ্ক্ষিত রাষ্ট্রের মধ্য দেশে রাজনীতি করতে হবে। সেটার জন্য আমি বিশ্বাস করি আওয়ামী লীগ এই নির্বাচনে আগামীকাল অবশ্যই হা ভোট দিবে। যারা বলছে যে আওয়ামী লীগ নিশ্চয় হয়ে যাবে না ভোট দিলে, তারা বরং উল্টোটা বোঝাচ্ছে। এইটার সাথে যুক্ত আছে যে আপনি জানেন যে বাংলাদেশের আনফর্চুনেটলি যে ডিসিপ্লিন ফোর্স আছে তারাও কিন্তু, আমি যতদূর জানি যে বিভিন্ন ফোর্স বিভিন্ন অবস্থান নিচ্ছে হানার প্রশ্নে, এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে তাদের কাছে ইনফরমেশন ক্লিয়ার না। তাদের কাছে স্টেট কিভাবে ফাংশন করে, একটা প্রপার স্টেট, আইডিয়াল স্টেট, এটা ক্লিয়ার না। যদি ক্লিয়ার থাকতো তারা দেখতো যে কোন কোন জায়গা তাদের জীবনের সাথে যুক্ত। আমি একটা, যেহেতু স্যারও অনেকগুলো ফেসবুক থেকে নিয়ে আপনার অনেকগুলো ডকুমেন্টস কম্পাইল করেছে, রেফারেন্স দিয়েছে, আমি একটা ছোট্ট রেফারেন্স দিই। একটা অ্যাপস বানিয়েছে বিদেশের ডায়াসপোরা একজন, অ্যাপস বানিয়েছে আপনি কেমন ধরনের রাষ্ট্র চান। আপনার এখানে 20 থেকে 25টা প্রশ্ন দিয়েছে, আপনি চোখ বন্ধ করে উত্তর দিবেন আমি এটা চাই। লাস্টে গিয়ে আপনি রেজাল্ট দেখবেন যে আপনি আসলে এই চাওয়ার সাথে কোন রাজনৈতিক দলের মিল আছে। আনফর্চুনেটলি অথবা ফর্চুনেটলি আপনি দেখবেন বেশিরভাগ মানুষ সে যেই রাষ্ট্রটা চায় রেজাল্ট কিন্তু সেটা দিচ্ছে না, কারণ সে জানে না যে রাষ্ট্রটা চায় কোন রাজনৈতিক দল সেটা ডেলিভারি দিবে। বাংলাদেশে যদি আপনার গভর্নেন্সের প্রশ্নে বলেন, অ্যান্টি করাপশনের প্রশ্নে বলেন, এখানকার যে আপনার সামাজিক সংহতির প্রশ্নে বলেন, সবগুলো জায়গায় জনগণকে একরকম অন্ধকারে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে হবে। কারণ অন্ধকারে রাখার মাধ্যমে যেই আপনার ওল্ড সেটেলমেন্ট, পলিটিক্যাল ইকোনমি এবং এইটার যারা বেনিফিশিয়ারি, তারা যেখান থেকে আপনার বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকরণ করেছে, প্রতিষ্ঠানগুলো যেভাবে টিকে থাকে, ব্যক্তিও যে প্রতিষ্ঠান হয়ে ওঠে সেই প্রতিষ্ঠানগুলো যেভাবে টিকে থাকে, যেভাবে আপনার এখানকার আপনার সোশ্যাল মোবিলাইজেশনটা ঘটে ওল্ড সেটেলমেন্টের মধ্য দিয়ে, যে আপনি একটা গ্রুপকে সামহাও সাপোর্ট করতে করতে একটা জায়গায় গিয়ে দেখবেন যে আপনার বড় প্রতিষ্ঠানের প্রধান হয়ে গিয়েছেন। এই সবগুলো জায়গা যদি দেখেন আপনি স্বাভাবিকভাবেই, ম্যাক্সিমাম মানুষ তো সেটা চায় না। ম্যাক্সিমাম মানুষ তো আসলে সেই আপনার, আমরা যেটা গ্রামে বলে কোনাচ্চা রাস্তা, সেই রাস্তা আপনার নিতে পারে না, তাকে আপনার পদ্ধতি ফলো করে যেতে হয়। কারণ আইন হলো সাধারণ মানুষের জন্য, আইন হলো প্রতিবন্ধক অপরাধ করার জন্য। আর যারা এলিট তাদের জন্য আইন হলো আপনার তাদের অপরাধের ফিরিস্তি অথবা তাদের অপরাধের জন্য ওয়াপন। এই জায়গায় চিন্তা করলে বাংলাদেশের জনগণ যেইভাবে যেই রাষ্ট্র চায়, যেই জীবন চায়, সেই জীবনের সাথে যেই রাজনৈতিক দল দিতে পারবে, আমি বিশ্বাস করি জনগণের কাছে এখনো অজানা। জনগণকে আমি এটা বলবো যে আপনারা আরেকটু চোখ কান খোলা রাখেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, অথবা আরেকটা বিষয় হলো যে আমি যেমন এনসিপিতে জয়েন করার পর আমি সত্যিকার অর্থে আমার ক্ষতি হয়ে গিয়েছে, কারণ আমি তো এখন এনসিপির লেন্সের বাইরে গিয়ে বেশিরভাগ মানুষের সাথে মিশতে পারি না। আমার প্রতিদিন যেই নেটওয়ার্কটা, পুরোটা নেটওয়ার্কের ভিতরে 80% এনসিপি। সো আমি তো সামহাও আমিও একরকম বায়াস। সো আমাকে কিন্তু যুদ্ধ করতে হয় প্রতিদিন, আমাকে এটার বাইরে গিয়ে কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলতে হয়, বুঝতে হয় যে আমি যেহেতু আমি এখনো নতুন এবং এনসিপি থেকে অনেক বেশি কিছু পাচ্ছি না, যে আমাকে এখনই স্ট্রিক্ট থাকতে হবে, আমার এখনো বিবেক কাজে লাগাতে হচ্ছে, আমাকে বারবার পরীক্ষা করে দেখতে হয় যে am I in the right track, am NC in the right track, মানে এই জায়গা সব কি ঠিক আছে কিনা। তো এই জায়গাটা আমি মনে করি যে জনগণের সেই স্বাধীনতা আছে, আপনারা সেই স্বাধীনতাটা উপভোগ করুন। ইকতাদার আহমেদ, এই যে ট্রায়াল জাস্টিস, এই কথাগুলো আসতেছিল, আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন একেবারে অল্প কয়েক ঘন্টা পরে নির্বাচন, মানুষ কি এত কিছু বিবেচনা করে যারা ভোটার? না, যারা ভোটার তারা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কাকে ভোট দিবে। আর ধরেন সুইং ভোট যেটা, এটা তো খুবই কম, মানে একদম ভোট কেন্দ্রে গিয়ে মানে কাকে ভোট দেবো এই ধরনের মানে লোক খুবই কম। আর ধরেন এখানে যে ওই যে আমাদের প্রফেসর সাহেব যেটা বলেছেন যে মানে তিনি ভোট দিতে গেলেন, দেখলেন যে তার ভোট দেওয়া হয়ে গেছে। এখন এই যে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে হচ্ছে হলো যে 14, 18 এবং 24, এগুলোতে তো ধরেন মানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলে তো নির্বাচনী এজেন্ট ছিল না। এখন হচ্ছিল যদি ধরেন এখন তো বিএনপিরও নির্বাচনী এজেন্ট আছে, আবার জামাত ইসলামীরও নির্বাচনী এজেন্ট আছে, এনসিপিরও নির্বাচনী এজেন্ট আছে। এখন ধরেন কেউ যদি ধরেন জাল ভোট দিতে যায়, তখন তো অপরপক্ষের নির্বাচনী এজেন্ট তো সেটা চ্যালেঞ্জ করবে। তো আমার মনে হয় যে এবার জাল ভোট দেওয়ার সুযোগ যদি মানে সব দল যদি তাদের মানে যথাযথভাবে যদি নির্বাচনী এজেন্ট দিতে পারে, তাহলে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আর হচ্ছে হলো আরেকটা জিনিস হচ্ছে হলো আমাদেরকে দেখতে হবে যে নির্বাচন তো হয়ে যাবে। এখন নির্বাচন হওয়ার পরে যে নির্বাচনের ফলাফল হলো, এখন যে দলই বিজয় লাভ করবে, আমি মনে করি আর কি যে
বিজিত দল যেটি বিজিত দল বিজয়ী দলকে হচ্ছিল ধন্যবাদ জানাবে, যেটা আমাদের দেশে অতীতে কখনো হয়নি। ইভেন আমাদের দেশে যে এর আগে যে এই যে অন্তর্বর্তী সরকারের অধীনে যে সকল নির্বাচন হয়েছে, এগুলোতে যেমন 91 নির্বাচনের সময় নির্বাচন পরবর্তী যে বিজিত দল তারা বলেছে যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তাদের বিজয় হাসিল করেছে। আবার 96-তে আমরা দেখেছি যে যারা বিজিত দল তারাও কিন্তু হচ্ছিল বিজয়ী দলের বিজয়কে মেনে নেয়নি। কিন্তু এটা ঠিক এর পাশাপাশি আপনি দেখেন ইউরোপ বা আমেরিকাতে দেখা যাচ্ছে যে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই যখন মানে ওখানে কিন্তু এক্সিট পোল হচ্ছিল, এখানে হচ্ছিল শতভাগ একদম কারেক্ট হয় এক্সিট পোলের মাধ্যমে তো তারা তো জানতে পারে যে কে বিজয়ী হচ্ছে, এবং আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে বিজয়ী দলের প্রার্থী যিনি তাকে মানে জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন, এবং তিনি তার পরাজয় স্বীকার করে তিনি দল থেকে পদত্যাগ করছেন, দলের সভাপতি পদে যদি থাকেন তাহলে পদত্যাগ করছেন। কিন্তু আমাদের দেশে আমি মনে করি যে এই ধরনের কালচার হওয়া উচিত, যে নির্বাচনের ফলাফল ঘোষিত হবে, ফলাফল ঘোষিত হওয়ার মানে নির্বাচন পরবর্তী যদি ফলাফল ঘোষিত হওয়ার আগে যদি বুঝতে পারে যে আমরা পরাভূত হচ্ছি, তাহলে হলো যে যিনি বিজয়ী হয়েছেন তাকে স্বাগত জানাবে, এবং তাকে মানে এই যে যখন সংসদ গঠিত হবে তখন বিরোধী দলে থেকে তাকে মানে তার হলো যে গঠনমূলক সমালোচনা করে সরকার পরিচালনায় সহযোগিতা করবে। এটা যদি করতে পারি তাহলে কিন্তু এখানে হচ্ছিল একটা গণতন্ত্র হয়তো মানে গণতন্ত্রের হলো একটা আনুষ্ঠানিক একটা পাবে, এবং হলো যে এখানে যে এই আমাদের যে সরকারি দল এবং বিরোধী দল তারা সম্মিলিতভাবে এবং মানে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে হচ্ছিল দেশ এবং দেশের অর্থনীতিকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং আমরা তো অতীতে আপনি ইতিবাচক কথা বলছেন, এগুলি আমাদের দেশের কালচারে আপনি বলছেন না, গল্পের মতো মনে হচ্ছে। না গল্প এটা হবে, এটা হবে। আপনার যদি ধরেন 2014 নির্বাচনে যদি বিএনপি যদি অংশগ্রহণ করতো বা বিএনপিকে যদি অংশগ্রহণ করতে দেওয়া হতো, তাহলে কিন্তু দেখা যেত বা তত্ত্বাবধায়ক সরকারকেও যদি এখানে যদি ঠিকভাবে ফাংশন করতে দেওয়া হতো, তাহলে কিন্তু দু তিনটা নির্বাচন হলেই কিন্তু এটা একটা মানে একটা এই যে এই গঠনমূলক পর্যায়ে কিন্তু চলে আসতো। কিন্তু সেটা তো আমাদের দেশে তো হয় নাই। তো আমরা বলি যে এই নির্বাচনের মাধ্যমে দিয়ে এটা শুরু হোক, এবং আমার মনে হয় যে এখানে তো ধরেন যে আমাদের যে অতীতে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সরকার ব্যবস্থাটা তো আবার আসবে। মানে বাংলাদেশের যে রাজনৈতিক বিতর্ক, বাংলাদেশের কিন্তু রাজনৈতিক বিতর্ক একটাই, যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে, এছাড়া কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক বিতর্ক নাই। এখন এই রাজনৈতিক বিতর্কটা কেন আপনি দেখেন যে বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনে দেখা গেছে যে দলীয় সরকার যারা ক্ষমতাসীন তাদের মানে বিজয় নিশ্চিত হয়েছে। আর দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন যতগুলো নির্বাচন হয়েছে, যে 4টা নির্বাচন হয়েছে, ওই 4টা নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে পরাভূত হয়েছে। এখন যে আজকে যে এই আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাও তো হলো যে একটা নির্দলীয় একটা অন্তর্বর্তী সরকার। তো এখন যে আপনার যে এই নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা তো আর নাই, তারা তো এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারছে না। তো এখন হচ্ছিল নির্বাচনের মাঠে আছে হচ্ছিল বিএনপি এবং জামাত। এখন ওই যে এই যে আমাদের আলাউদ্দিন সাহেব তো না, আলাউদ্দিন সাহেব বলেছেন যে জামাতের সমর্থন এখন হয়তো 10% ছিল বা 20% ছিল, এখন 40% হবে কিনা। এখন 40% হবে কিনা এটা তো হচ্ছিল কালকে যখন ভোট গ্রহণ হবে, ভোট গ্রহণের পরেই বোঝা যাবে যে এটা কি 30% হয়েছে নাকি না 40% হয়েছে নাকি 20% আছে। তো যাই হোক, আমরা চাই যে একটা হলো যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক, এবং প্রতিটা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, এবং যারা হলো যে বিজয়ী হবে তারা সরকার গঠন করুক, এবং যারা বিজিত হবে তারা তাদেরকে সহযোগিতা করুক। যদি এই পরিবেশ এবং এই ধরনের এই পরিস্থিতি যদি আমরা সৃজন করতে পারি, আমার মনে হয় যে আমাদের দেশের মানে গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল, নির্বাচনের ভবিষ্যৎ উজ্জ্বল। জি, অধ্যাপক আব্দুল্লাহ মামুন, অনুষ্ঠান শেষের দিকে এই যে কথাটি ইকতাদার আহমেদ বলছিলেন ইতিবাচক রাজনীতির কথা, আমরা হয়তো জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ইতিবাচক রাজনীতি দেখেছি, কিন্তু যেই নির্বাচন ঘনায় আসলো, যে কাদা ছড়াছড়ি কিংবা বিজয়ী হওয়ার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন, এরপরও কি আপনি বিশ্বাস করেন যে নির্বাচন পরবর্তী বিজয়ী দল এবং বিজিত দলের আচরণ কিংবা যেটি তিনি বলছিলেন যে পরাজয় মেনে নিয়ে অভিনন্দন জানানো, এই বিষয়ে এই কালচারটিকে ডেভেলপ করতে পেরেছে? হবে। এবারে দেখেন আপনি নির্বাচনে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল বাকযুদ্ধ হয়েছে, দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে, কোনোভাবেই কাম্য নয়, সংঘর্ষের ঘটনা সিগনিফিকেন্টলি কম। দ্বিতীয়ত এই বাকযুদ্ধে অবশ্য আমরা একটা হাসিনার মতো ভাষা শুনেছি, সেটা হচ্ছে জামাতের আমিরের কাছে তুই সম্বোধন, তোদের কার্ড তুই, খায় টাকার ওটা কর, এগুলো হাসিনার ভাষা ছিল, সেটা প্রকাশিত হয়েছে। কিন্তু পরিবর্তনের বিষয়ে আমি খুব আশাবাদী। এই যে এনসিপির যে ছেলেগুলো বা আমরা বিএনপির কথা বলি, ইভেন জামাতের মধ্যে এক ধরনের মডারেশন এসছে, সেটা আমি অস্বীকার করছি। কিন্তু যে বললাম ক্ষমতায় যাওয়ার জন্য যে উন্মত্ততা, সেটাই প্রবলেম তৈরি। একটু আমি বললাম না যে আপনারা টালি করে দেখেন যে কোনো লিডিং নিউজ পেপার, তাই বসে বসে বিডি নিউজ 24 আর যুগান্তর দেখলাম। দেখেন এখানে বলতেছে ঝিনাইদহে ওই পোলিং এজেন্ট যুক্ত, এই ঝিনাইদহে বিএনপি জামাত পোলিং এজেন্ট ফাঁকা সিট উদ্ধার, তাহলে মানে জামাত বিএনপি সমান হয়ে গেল। ঢাকায় 3 জামাত কর্মী 7 জনের কারাদণ্ড, গোপালগঞ্জে 7 ভোট কেন্দ্র হার জমা, ভোটের লক্ষ্মীপুর 15-তে কৃষক দলের ওই একজন 15 লাখ টাকা আটক, পরের ম্যাজিস্ট্রেট তাকে ছেড়ে দিয়েছে। তারপরে ঠাকুরগাঁয়ে আটক, সিল, মানে প্রত্যেকটা নিউজ দেখেন জামাত, সবগুলো ঘটনা। এটা বিডি নিউজ 24 কোট করে আমি বলছি, তুমি দেখো। তবে যে টালি করতে আপনি যে কোনো আজকে লিডিং নিউজ পেপার, আপনি কাকে ব্লেম করবেন? একটা মিডিয়া বায়াস বললে তো হবে না, এই ঘটনাগুলো ঘটছে, অত্যন্ত দুঃখজনক। যদি নামটা ইসলাম বাদ দিয়ে করতো তাহলে ভালো হতো। বারবারই একটা কথা আলাউদ্দিনের আর ভাইয়ের কথা উঠে এসছে যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যত পরিমাণ ঘটনা জামাতের নেতাকর্মীর দ্বারা ঘটছে, এটা তো খুব অ্যালার্মিং। এবং আমি তো দেখাচ্ছি আপনাকে, এটা ইয়েতে দেখাচ্ছি, আপনি দেখেন আজকে যে কোনো লিডিং মিডিয়া সবাই কি জামাতের বিপক্ষে লেগে গেছে? সবাই কি? আর কালকে তো আপনি বলবেন যে মিডিয়া ফ্যাসিস্ট, ওকে ভেঙে দাও, দরজা আপনারটাও ভেঙে ফেলতে পারে। এটা তো খুব মানে ভেরি অ্যালার্মিং। আপনি স্ক্রল করলেই দেখছেন জামাতের নিউজের ঘটনা। প্রত্যেক, ওই যে বললাম এখানে একটা নিউজ বিএনপির, দুটো নিউজ ধরলেন বিএনপির, একটাতে 1-1 গোলের ড্র, প্রেসিডেন্ট অফিসের সিগনেচার নিয়েছে, আর একটাতে লক্ষ্মীপুরের ঘটনা, সেটা ম্যাজিস্ট্রেট ট্রায়াল দেখলাম করেছে, কোর্ট করে বললাম। বাকিগুলো সব এটা অভিযোগও হতে পারে, আমি বলছি না যে এটা এখনই প্রমাণ হয়ে গেছে, কিন্তু এত অভিযোগ, এটা তো বিরাট নৈতিক স্কলার। ওই যে 10% ভোটকে আপনি মনে করছেন আপনি ক্ষমতায় চলে যাবেন, একটা ইনফর্মালি আমরা কথা বলছিলাম, বাট আমি আমার দায়িত্ব নিয়ে সেটা বলি যে এই যে ক্ষমতায় যাওয়ার রাজনীতিটা জামাত করলো, ইসলাম থেকে দূরে সরে গিয়ে, শরিয়া আইন থেকে দূরে সরে গিয়ে, জামাতের ভাবনা, এই রুকন সদস্য, নানান রকম ক্যাডার, আমি জানি না সবগুলো, এটার কিন্তু যারা মেইন স্ট্রিম জামাত, যারা ক্ষমতায় যেতে চাচ্ছে না, ভেতরে ভেতরে জামাত, হ্যাঁ মডারেশনটা আলাউদ্দিন যেটা বললো, ইসলামের বাইরে গিয়ে এটা করলে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম। জামাত কিন্তু দীর্ঘমেয়াদে বড় ক্ষতির মুখেও পড়তে পারে ক্ষমতার রাজনীতি করতে গিয়ে, যদি ক্ষমতায় না আসতে পারে, বা ঠিক যে সংখ্যাটায় তারা এক্সপেক্ট করছে সেটা যদি না পায়। কারণ এই যে অপকর্ম, আমি তো বারবার মেইন স্ট্রিম মিডিয়ার রেফারেন্স দিয়ে বলছি, পড়ে শোনাচ্ছি, আপনি তো ইউ ক্যান চ্যালেঞ্জ মি, বাট আপনি দেখেন এখানে যে কোনো পত্রিকায় যান, আপনার প্রথম আলো দেখলাম আমি, প্রথম আলো যান, প্রথম আলো নয় ধরে নিলাম যে জামাত ভেঙে দিছে, প্রথম আলো জামাত শিবির তো ঘোষণা দিয়ে প্রথম আলো ভাঙলো, তো সেটা করছে সেজন্য নয় প্রথম আলো একটা করলো, ডেইলি স্টার বাদ, এই দুটো, এরা তো কি জানি বলে তাদের ভাষায়, যে কাউকে ট্যাগ দিয়ে দেয় যে বেধর, কি জানি বলে, কি জানি শব্দটা ভুলে গেলাম, জামাতের একটা তকমা, নাস্তিক হয়ে গেল। কিন্তু বাকিগুলো সবগুলো যুগান্তর, বিডি নিউজ 24 বা যেগুলো, যেটা ক্ষতি হলো দীর্ঘমেয়াদে, সেটা হলো যে রাজনীতির চরিত্র বিনির্মাণ করতে এসে সিনেমার শেষ দৃশ্যে এটা তো কোনোভাবেই কাম্য নয়। এবং এইগুলোই তখন যে পরিশীলতার কথা আমরা বলছি, যেমন আমি দেখেন এনসিপির নাম আসলে দেখলাম না, একটা কথা দেখলাম যে হাসনাতের আসনে একজন অস্ত্র উদ্ধারের ঘটনা, আর তো কোনো নাম দেখলাম না। তারপরে আমি ঠিকই বলেছি যে বিএনপি এবং এনসিপি খুব ইনসিগনিফিকেন্টলি এটার সঙ্গে জড়িত। এখন এনসিপিটা দায় নেবে কিনা সেটা এনসিপি সিদ্ধান্ত নেবে, এরা আমার স্টুডেন্টরা, আমার সন্তানরা সিদ্ধান্ত নেবে। কিন্তু জামাতের তো এটা মানে, তারপরে একটু আগে যে আমি রেকর্ড একটা দেখালাম আপনাকে, হত্যা, খুন, ধর্ষণ, দখলদারিত্ব, এবং একটু আগে বলছে একটা কথা যে একটা ছায়া সরকারের মতো বিএনপি চালিয়েছে। অবশ্যই সেই ছায়া সরকারে মাহফুজের স্টেটমেন্ট অনুযায়ী এটা তো ছাত্রদের একটা প্রতিনিধিত্ব ছিলই, জামাতেরও একটা বড় অংশ ছিল, জন্যই তারা এগুলো করতে পেরেছে। এবং স্বরূপটা কিন্তু বেরিয়ে এসছে যে ক্ষমতা, যেহেতু জামাত কখনো ক্ষমতা ভোগ করেনি, যখনই ক্ষমতার কাছাকাছি গেছে তখনই এই যে ওই বইটা দেখলাম 277 পাতা, সেটার এই যে অপকর্মের তালিকাটা অনেক লম্বা হচ্ছে। তাহলে আপনি কিসের পরিশীলতার কথা বলছেন? ক্ষমতায় যাওয়ার রাজনীতি। জি, অনুষ্ঠান শেষ পর্যায়ে আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে শেষ করতে চাই। রাজনীতি তো নিশ্চয়ই যারা আপনারা করছেন ক্ষমতায় যাওয়ার জন্যই করছেন, আসলে বিষয়টা ক্ষমতা না হয়ে দায়িত্ব হলে ভালো হয়, আপনারা দায়িত্ব নেবেন বাংলাদেশের। তো এমন একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আপনারা দেখাচ্ছেন, যেই বাংলাদেশে সাধারণ মানুষের ভোটাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে। তো রাজনৈতিক অঙ্গনে যে কথাগুলো হচ্ছে, মানুষ তো নিশ্চয়ই এগুলো কিছু সংখ্যক মানুষ দেখছেন, এই অনুষ্ঠান দেখছে, আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারা বক্তব্য শুনছে, মানুষের কাছে আসলে বার্তাটা কি যাচ্ছে? মানুষের কাছে বার্তা দেওয়ার আগে আমি একটু মামুন স্যারের একটা বিষয় নিয়ে বলছি। মামুন স্যার যেই রেফারেন্সগুলো দিচ্ছিলেন,
এই রেফারেন্সগুলো যেমন একটা বই 277 পৃষ্ঠার, যেটা জামাতের অপরাধের ফিরিস্তি, আর একটা বিষয় হলো আপনার আজকের সবগুলো মেইনস্ট্রিম মিডিয়া তো জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি যে যখন মেইনস্ট্রিম মিডিয়াকে ছাত্র জনতা ট্রাস্ট করে নাই, বারবার মেইনস্ট্রিম মিডিয়া গেলে কিছু ক্ষেত্রে আক্রমণের শিকার হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সেখানে আপনার প্রকৃত সত্যতা তুলে ধরেছে। আজকে আপনার তখন তো চাপ ছিল, এখনো কি মেইনস্ট্রিমের চাপ সেটাই বলছি, যখন মিডিয়া সংস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনার মিডিয়াগুলো একের পর এক আপনার মালিকানা বদল হয়েছে, মিডিয়ার আপনার বিভিন্নভাবে ধরেন মিডিয়াকে তো আসলে সংস্কার করা যায় নাই, আপনিও স্বীকার করতে হবে এই জিনিসটা। তো এখন মেইনস্ট্রিম মিডিয়ার নামে আমরা যেই ন্যারেটিভটা উৎপাদন করতে চাচ্ছি, আমার মনে হয় সেই ন্যারেটিভটাকেই আমাদের প্রশ্ন করতে হবে। কারণ এখানে এখন মেইনস্ট্রিম মিডিয়া বলতে কি কর্পোরেট মিডিয়া, হ্যাঁ, যাদের পিছনে বড় কর্পোরেট হাউস আছে, বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে। তো এখন আমার মনে হয় সেই ট্র্যাপটাতে আমরা না পড়লে ভালো হয়। হ্যাঁ, আর আমি ব্যক্তিগতভাবে আজকে খুবই সতর্ক, কারণ আমি আগামীকাল নির্বাচন হবে, আমি আজকে এমন কোনো স্টেটমেন্ট করতে চাই না যেটা কালকে হয়তো বা আমি নিজে বিব্রত হতে পারি। কারণ আমি জানি না, আমি দেখতে পাচ্ছি যে এখানে নির্বাচনের কৌশলে হয়তোবা তৃণমূলের দুইটা পক্ষই কাছাকাছি অবস্থানে আছে, কিন্তু বারবার ধরেন আপনার যখন আমি জামাতকে ধরে টান দিচ্ছি, আবারও কিন্তু আমি বলছি বিএনপিকে স্যার যেটা বললেন খুব সুস্পষ্টভাবে, নির্বাচন আগে কিন্তু বিএনপি জামাতকে জিতিয়ে দিয়েছেন। উনি বলছেন যে বিএনপি যে গোল করেছে জামাত, ওখানে তো তার মানে জামাতের গোল করার সক্ষমতা তৈরি হয়েছে, আমাদের সক্ষমতাটা স্বীকার করতে হলো। এবং এইটাও কিন্তু আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির একটা আমি একবার সক্ষমতা বলেছি যে তাদের ক্যাপাসিটি 10 and they are trying to achieve 100, আমি ওইটা বলেছি, আমি একবারও বলিনি যে না ওই যে বললেন না যে ওইখানে ভায়োলেন্স বিএনপির দ্বারা, জামাতের বেশি ভায়োলেন্স তো হয়েছে, আমি তো দেখালাম বেশি ভায়োলেন্স হওয়া মানে হলো যে তার তৃণমূলের শক্তি বেড়েছে, এটা আর কি। তো এই শক্তিটা যে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, অথবা আস্ফালন বেড়েছে, অথবা যেটা আমরা বলি যে যেহেতু তাদের ন্যারেটিভ উৎপাদন সক্ষমতা একটা মানে ডিফারেন্ট ওয়েতে হয়, তো হতে পারে। ধরুন আমি দ্বিতীয়টা বলি, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু বি বায়াস অ্যাকচুয়ালি, কারণ এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আমাদের ইন্টিগ্রিটি থাকা উচিত। মূল জায়গাটা হলো ভোটারদের উদ্দেশ্যে বার্তা এটাই, জুলাই গণঅভ্যুত্থানের পর একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনি এইবার যাকে মনে করেন, আপনি যদি মনে করেন আমরা স্টেবিলিটি লাগবে, বিএনপির প্যাকেজ ভালো লেগেছে, ভোট দেন, হ্যাঁ বিএনপিকে দেন। যদি মনে হয় জামাত নতুন কিছু দেখাচ্ছে অথবা জামাত সংস্কারের পক্ষে অবস্থান নিচ্ছে বলছে, মনে হলে ভোট দেন। কিন্তু আমাদের যে জায়গাটা হলো, আমাদের এখানে রাজনীতি পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটাকে যাতে আমরা এমব্রেস করি, আমরা যাতে কখনোই যে আগে কি করতাম, এবার অনেকেই দেখবেন বলবো কি মারধর হলো না, কি রাজনীতি হলো, কি মানে সবচেয়ে ভালো ভোট হলো বলবে যে মানে হাত নিষ্পিস করছে না ধরেন, মানে আমরা যাতে আসলে সেই আপনার ধাঁধার মধ্যে আটকে না যায়, আমাদের পরিবর্তন। আর সবচেয়ে বড় কথা হলো যে লাস্ট এই নির্বাচনটা কিন্তু আপনার এমনি আসে নাই, এই নির্বাচনটার পেছনে 1400 শহীদের রক্ত আছে, নির্বাচনের পেছনে আমার আপনার মতো অনেক মানুষের, অনেক, আমরা যেটা বলছি 30,000-এর মতো আহত হয়েছে, আর আপনার সাইকোলজিক্যাল ট্রমা আছে লক্ষ লক্ষ মানুষের। এই সবগুলোর উপর ভর করে শুধুমাত্র নির্বাচন, আমরা যাতে নির্বাচনটাকে ক্ষমতা কাঠামো রূপান্তর হিসেবে দেখি, গণভোটে হা ভোট দেই এবং নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে সঠিক জনপ্রতিনিধি, যেহেতু FPTP-তে নির্বাচন হচ্ছে, আপনি আপনার এলাকায় যাকে ভালো লেগেছে, যার কাছে আপনি নিরাপদ থাকবেন, তাকেই ভোট দেবেন। জি, আবার অনুরোধ জানাই যে সবাই ভোট কেন্দ্রে সবাই, জি এটাই মূল কথা, অর্থাৎ মানে সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং যাকে পছন্দ হবে, যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবেন, এবং এই গণতান্ত্রিক পথকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সবাই সহযোগিতা করবেন রাজনৈতিক দলগুলোকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন BRB কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই BRB হসপিটালস। অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।